2026-এ এসেও কি আপনার মনে হয় কোনো রোডম্যাপ বা প্রপার গাইডলাইন ছাড়া এলোমেলোভাবে আপনি যদি মেশিন লার্নিং, এআই বা ডেটা সায়েন্সের বিভিন্ন টপিক শিখেন আপনি খুব ভালো করতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ টাইম যতটা না দ্রুত যাচ্ছে তার থেকে বেশি দ্রুত গতিতে বিভিন্ন জবের রোল চেঞ্জ হচ্ছে, নতুন স্কিল আসতেছে, নতুন টেকনোলজি অ্যাড হচ্ছে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টু লার্ন। ওকে, এখন বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে এই ফিল্ডে, তো বিভিন্ন রকমের গাইডলাইন আপনি হয়তো বা পাবেন। সব ধরনের গাইডলাইনই যে কার্যকরী হবে এইটা আপনি তখন বুঝতে পারবেন যে একটা গাইডলাইন সেইটার সাথে লিঙ্কডইনে যে রিসেন্ট জব পোস্টগুলো আছে সেই জবের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি মিলে কি না। ওকে, তো আমি যেহেতু সিমিলার ফিল্ডের মানুষ, আমি ট্রাই করি সবসময় এই বিষয়গুলোতে একটু আপডেটেড থাকার জন্য। ওকে, তো সব কিছু মিলে আমার মনে হলো যে এই নতুন বছরে আপনাদের জন্য একটা প্রপার গাইডলাইন ভিডিও তৈরি করি, সেই জায়গা থেকে ভিডিওটা তৈরি করা। তো আমি ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং বা জেনারেটিভ এআই এই মানে গোটা ফিল্ডটাকে আমি মেজর 3 টাইপের ক্যারিয়ার ট্র্যাকে ভাগ করছি। ওকে, তো আপনি মেশিন লার্নিং ডোমেইনে স্পেসিফিকলি যে জবটাই করেন না কেন বা যে ধরনের জবই খুঁজেন না কেন, বলা যায় যে আপনি এই 3টা ক্যারিয়ার ট্র্যাকের যে কোনো একটা ক্যারিয়ার ট্র্যাকেই আপনাকে জব করতে হবে মোস্ট অফ দ্য কেসেস। প্রথম যে ট্র্যাকটা আছে এটা নিয়ে একটু কথা বলা যাক। প্রথম ট্র্যাক হইতেছে ডেটা অ্যানালাইটিক্স ট্র্যাক। এই ট্র্যাকটা আমি স্পেসিফিকলি বলবো মোর স্ট্যাটিস্টিক্স ফোকাসড। ওকে, সো আপনি যদি স্ট্যাটিস্টিক্সে ভালো হন কিংবা স্ট্যাটিস্টিক্সে আপনার প্রিভিয়াস নলেজ থাকে তাহলে এই ফিল্ডটাতে আপনি খুব ভালো করতে পারবেন। ওকে, এবং আমি বলবো ডেটা অ্যানালাইটিক্স ক্যারিয়ার ট্র্যাকটা হইতেছে একটা বিগিনার লেভেলের ট্র্যাক। সো ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি জব করতে চান বা বিআই অ্যানালিস্ট হিসেবে জব করতে চান, অথবা আপনি যদি জুনিয়র ডেটা সায়েন্টিস্ট হইতে চান অথবা ডেটা সায়েন্টিস্ট, সো আপনার জন্য মূলত এই ক্যারিয়ার ট্র্যাকটা পারফেক্ট। কেন? বিকজ ডেটা অ্যানালাইটিক্স ট্র্যাকে মূলত যে কাজটা করা হয় সেটা হলো ডেটা কালেকশন, সেই ডেটাকে ভ্যালিডেট করা, সেখান থেকে অ্যানালাইসিস করা এবং ফিউচারের জন্য ডেটা অ্যানালাইটিক্স করা এবং যেটা মূলত প্রেডিক্টিভ মডেল করা এবং প্রেডিকশনের উপর বেচ করে একটা বিজনেস ডিসিশন কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় অথবা কাজ করা হয়। ওকে, সো এই ফিল্ডটা খুবই ইম্পর্ট্যান্ট বিজনেসের জন্য, বিকজ একজন ডেটা অ্যানালিস্ট মূলত ইনফরমেশন শেয়ার করে স্টেক হোল্ডারদের সাথে যে প্রিভিয়াসলি আমাদের একটা প্রোডাক্টে বা একটা কোম্পানিতে আসলে কী কী ঘটনা ঘটছে সেটা খুব সুন্দর করে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে। ওকে, তো এই টাইপের ক্যারিয়ার ট্র্যাকে আপনি যদি ভালো করতে চান, অফকোর্স আপনাকে প্রথমত এসকিউএল খুব ভালো জানতে হবে, তারপর একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল মাস্ট, সেটা হইল এক্সেল, সেটা কমন সব জায়গায় লাগবে, এবং তারপর আরেকটা অ্যাডভান্স টুল লাগবে, সেটা হইতে পারে পাওয়ার বিআই অথবা ট্যাবলো অথবা গুগলের ডাটা স্টুডিও আছে। সো আপনি যে কোনো একটা যদি খুব ভালো পারেন তাহলেই হবে। ওকে, এবং পাশাপাশি লার্জ স্কেলের ডাটা নিয়ে কাজ করতে চাইলে আপনাকে পাইথনও জানতে হবে। সো এইটা হইতেছে একেবারেই বেসিক লেভেলের একটা স্কিল সেট, যেটা মূলত আপনার ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার ট্র্যাকের জন্য অবশ্যই লাগবে। এবং রিসেন্টলি আমি দেখতেছি যে এই জব ট্র্যাকগুলোতে নতুন অনেক কিছুই অ্যাড হইতেছে। ফর এক্সাম্পল স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং, হ্যাঁ, এটাও খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে এই জায়গায়, বিকজ ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার ট্র্যাকে কিন্তু ডেটা সায়েন্টিস্টকেও আমি রাখছি, বিকজ ডেটা সায়েন্টিস্টের যে জব রোল বা রেসপন্সিবিলিটি সেটা কিন্তু ভেরি ক্লোজ টু ডেটা অ্যানালিস্ট। মানে ডেটা অ্যানালিস্ট যে ধরনের কাজগুলো করে মোটামুটি সব ধরনের কাজ একজন ডেটা সায়েন্টিস্টকেও করতে হয়, এবং পাশাপাশি সে যেই কাজটা এক্সট্রা করে সেটা হলো মেশিন লার্নিং মডেল তৈরি করা এবং সেটা সার্ভ করা। ওকে, অ্যান্ড স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন করা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি এই ফিল্ডে ভালো করতে চান, অফকোর্স আপনাকে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংও খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। ওকে, অ্যান্ড কোম্পানি টু কোম্পানি কিছু
ক্লাউড টেকনোলজি ভ্যারি করে, যেটা সব জায়গায় লাগে না। যেমন অনেক কোম্পানিতে তারা মাইক্রোসফট বেসড কাজ করে, ফর এক্সাম্পল মাইক্রোসফট ফ্যাব্রিক তারা খুব প্রেফার করে তাদের কোম্পানিতে। সো ফ্যাব্রিক কি আমি একটু বলি, এটা একটা এন্ড টু এন্ড একটা মানে কমপ্লিট একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ডাটা অ্যানালিস্ট রিলেভেন্ট সব কিছু এখানে পাবেন। ওকে, লাইক ওয়ান কাইন্ড অফ অল ইন ওয়ান প্লেস ডাটা অ্যানালিস্টদের জন্য বা ডাটা সায়েন্টিস্টদের জন্য। ওকে, তো এটা গেলো একটা ট্র্যাক। সো আপনি যদি অ্যানালাইসিস জিনিসটাকে বেশি পছন্দ করেন তাহলে আপনার জন্য এই ট্র্যাকটা। এখন তারপরে আরেকটা খুব বড় ট্র্যাক, সেটা হইতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কী ধরনের জব আছে আমরা যদি একটু দেখে নিই, দেখেন এগুলো হইতেছে জব রোল। ফর এক্সাম্পল আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতেছেন, অথবা এআই ইঞ্জিনিয়ার বা এজেন্টিক এআই ইঞ্জিনিয়ার, অথবা অ্যাপ্লাইড এআই ইঞ্জিনিয়ার বা এমএল অপস ইঞ্জিনিয়ার। এই মানে ফুল প্যাকেজ এই জিনিসটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের মধ্যে পড়ে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাক কেন আমি বলতেছি, এর রিজন হইতেছে যে এই প্রত্যেকটা জবের জন্যই আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ লাগবেই, মাস্ট। ওকে, সো এখানে মেশিন লার্নিং যে কনসেপ্টগুলা বা মেশিন লার্নিংয়ের যে নলেজ, সেটা হইতেছে ইন্টারসেকশন করে, মানে প্রত্যেকটা ফিল্ডের একটা ইন্টারসেকশন পয়েন্ট। সো বিষয়টা এরকম না যে শুধুমাত্র মেশিন লার্নিং দিয়েই আপনার জব হয়ে যাবে, আবার ব্যাপারটা এরকমও না যে আপনি মেশিন লার্নিং জানেন না আপনি জব পাবেন। সো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে প্রত্যেকটা ক্যারিয়ার ট্র্যাকের জন্য আপনার ক্যারিয়ার ওয়াইজ আলাদা রিকোয়ারমেন্ট আছে, এবং সবার সাথে একটা কমন একটা রিকোয়ারমেন্ট, সেটা হইতেছে মেশিন লার্নিং। সো দ্যাট আমি ফুল জব ট্র্যাকগুলোকে 3টা ভাগে ভাগ করছি। ওকে, তো আমরা যদি ওয়ান বাই ওয়ান যাই, ফর এক্সাম্পল এমএল ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার বা এজেন্টিক এআই ইঞ্জিনিয়ার, এগুলো হইতেছে ভেরি ক্লোজ। ওকে, মানে খুবই খুবই ক্লোজ, এবং তাদের যে রেসপন্সিবিলিটি এগুলোও খুবই ক্লোজ। তো তারা কী ধরনের কাজ করে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো কোনো কোম্পানি হয়তো এআই ইঞ্জিনিয়ার মানে রোলে হায়ার করে, বাট অ্যাকচুয়ালি যে কাজগুলো সেগুলো হইতেছে যে সিমিলার টু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এজেন্টিক এআই ইঞ্জিনিয়ার। সো এটা আপনি ওইভাবে বলতে পারবেন না যে এআই ইঞ্জিনিয়ারের কাজ এমএল ইঞ্জিনিয়ার করে না, বা এমএল ইঞ্জিনিয়ার আসলে ডিফারেন্ট এআই ইঞ্জিনিয়ার থেকে। সো মোস্ট অফ দ্য কেসেস কোম্পানির উপরে ডিপেন্ড করে, বাট যে কমন যে জিনিসগুলো সেই জিনিসগুলো হইতেছে তারা একই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ রাখে, এবং তারা মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারে। শুধুমাত্র তৈরি না, তারা সেই মডেলটাকে সার্ভ করতে পারে, সো দ্যাট তাদের এপিআই ডেভেলপমেন্টের নলেজ লাগবে, এবং সেই মডেলটাকে ডেপ্লয় করতে হবে। শুধু ডেপ্লয় করলেই হবে না, সেটাকে ইভালুয়েট করতে হবে এবং পারফরমেন্স মনিটরিং করতে হবে। ওকে, সো দ্যাট এই ফুল কাজগুলো একজন এমএল ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার তারা করে। এখন তারা যে ধরনের মডেল তৈরি করবে, এটা যদি হয় কোনো একটা এজেন্টিক এআই বেসড, তাহলে আপনি এটা বলতে পারবেন যে অনেক কোম্পানি তারা এই কাজের জন্য এজেন্টিক এআই ইঞ্জিনিয়ার হায়ার করে। তো এজেন্টিক এআই বর্তমান সময়ে আসলে অনেক ফেমাস একটা টেকনোলজি। তো এজেন্টিক এআই ফুল জিনিসটাই আসলে বিল্ড আপ করা হয়েছে একটা অটোনোমাস কনসেপ্টের ওপর, এবং টপ অফ এলএলএম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর বেস করে। সো দ্যাট আমরা এজেন্টিক এআই নিয়ে পরবর্তীতে আবার ডিটেলস আলোচনা করতে পারবো। আজকে আর আমরা এজেন্টিক এআই নিয়ে আলোচনা করতেছি না ডিটেলস। ওকে, সো দ্যাট আপনি বলতে পারেন যে এই 3টা আসলে অলমোস্ট একই রকম। এখন এই 3টা রোলের সাথে আপনি যদি বলেন যে অ্যাপ্লাইড এআই ইঞ্জিনিয়ার, এরা কেন ডিফারেন্স, হালকা স্লাইট ডিফারেন্স, অল আর নট সেম। তো যে ডিফারেন্সের জায়গাটা, সেই ডিফারেন্সের জায়গাটা হইতেছে মূলত অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ার আসলে ওই ধরনের কোম্পানিগুলোই হায়ার করে, বিভিন্ন রকম ধরেন ফিনটেক, হ্যাঁ, বা হচ্ছে ধরেন আপনি বলতে পারেন যে ধরেন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে তারা কি করে, তাদের যে বিজনেস, সেই বিজনেসের জন্য মানে প্রবলেম ফাইন্ড আউট করে। ওকে, সো প্রবলেম ফাইন্ড আউট করা, সেটার সলিউশনটা কেমন হইতে পারে, সেটার মেশিন লার্নিং ইউজ করে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলিউশন করব, এবং সেটার বিজনেস ইম্প্যাক্টটা কেমন। ওকে, সো এই ধরনের যে জিনিসগুলো আছে, ফুল কনসেপ্টগুলোই একজন অ্যাপ্লাইড এআই ইঞ্জিনিয়ারের থাকা উচিত। ওকে, মানে বিষয়টা এরকম না যে আপনি শুধু একটা মডেল তৈরি করলেন, মনিটর করতেছেন, সার্ভ করতেছেন, ইটস নট লাইক দ্যাট। আপনাকে রিয়েল লাইফ প্রবলেমটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, সেটাকে সলিউশন বের করতে হবে, এবং সেটার বিজনেস ইম্প্যাক্টটা কেমন সেইটাও আপনাকে বুঝতে হবে। সো এটা হচ্ছে অ্যাপ্লাইড। ওকে, অ্যাপ্লাইড। ওকে,
আর এই জায়গাটাতে আর আমি বলবো যে এমএল অপস ইঞ্জিনিয়ারটা মানে ভালোই ডিফারেন্স এখানে। তো এমএল অপস ইঞ্জিনিয়ারের যে মেইন গোলটা, সেই গোলটা নিয়ে যদি আমি একটু ডিটেলস আলোচনা করি, কারণ এমএল অপস নিয়ে আসলে অনেক কথা বলা যায়। তো এক লাইনে বললে এমএল অপস ইঞ্জিনিয়ার মূলত এনশিওর করে মেশিন লার্নিং মডেলটা মূলত রিপ্রোডিউসিবল, তারপর ডেপ্লয়েবল অ্যান্ড স্কেলেবল, অ্যাট দ্য সেম টাইম এটা রিলায়েবল, যেটা মূলত প্রোডাকশনে আমরা ইউজ করতে পারি। ওকে, এই ফুল জিনিসটাকে এনশিওর করে একজন এমএল অপস ইঞ্জিনিয়ার। তাহলে স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন আসে যে একজন এমএল অপস ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটিগুলো কী কী। আমি যদি 1 বাই 1 কিছু রেসপন্সিবিলিটি এখানে অ্যাড করি তাহলে অনেক কথা বলা যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি, তাহলে সবার শুরুতে আসবে হইতেছে মেশিন লার্নিং মডেলের লাইফ সাইকেল অটোমেশন করা, তারপর হইতেছে মডেল ভার্সনিং করা, দেন এক্সপেরিমেন্টাল ট্র্যাকিং, দেন মডেল ডিপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিং, ওকে, দেন CI/CD ফর মেশিন লার্নিং, দেন মনিটরিং অ্যান্ড মডেল হেলথ, তারপর হইতেছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্কেলেবিলিটি। ওকে, তো এগুলো সবগুলোই হইতেছে একজন এমএল অপস ইঞ্জিনিয়ারের মেইন মানে জব রেসপন্সিবিলিটি। ওকে, অ্যান্ড তার সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হইতেছে এমএল অপস ইঞ্জিনিয়ার কিন্তু টিমের আদার্স পিপলদের সাথে কোলাবোরেট করে। কীরকম দেখেন, আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া মানে একটা প্রোডাক্ট কমপ্লিটলি ডিপ্লয় করতে পারবেন না, তাই না? কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের হেল্পও লাগবে আপনার এখানে, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে ডেটা ইঞ্জিনিয়ারও লাগতে পারে, বা একজন ডেটা সায়েন্টিস্টেরও আপনার হেল্প লাগতে পারে। সো দ্যাট এই কোলাবোরেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি এমএল অপসের মেইন যে জব গোল সেটা যদি একটু দিকে মানে তাকাই, তাহলে বিষয়টা এরকম যে আপনার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্কেলেবিলিটিটাকে ইম্পর্টেন্ট হিসাবে কনসিডার করা হয় এই ফিল্ডে। সো দ্যাট জিপিইউ এবং সিপিইউ এর যে রিসোর্স ম্যানেজমেন্ট সেটা ভালোভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তারপর হইতেছে অটো স্কেলিং, ইনফারেন্স সার্ভিসটাকে অটো স্কেলিং করতে হবে। ওকে, তারপর কস্টটাকে অপটিমাইজ করতে হবে। ওকে, মানে ক্লাউড বিল্ড যেটা আসে আর কি। কারণ আপনারা জানেন যে একটা মেশিন লার্নিং মডেলকে যদি আপনি রিয়েল টাইম সেখান থেকে আপনি যদি হেল্প পেতে চান, অফকোর্স সেটা কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্মে ডিপ্লয় করতে হবে, এবং সেখানে সিপিইউ বা জিপিইউ এর একটা হিউজ একটা ক্যালকুলেশন আছে। ওকে, সেটা আপনি যেখানে ডিপ্লয় করেন না কেন। ওকে, তারপর এখানে ফল্ট টলারেন্সের বিষয় আছে। ওকে, সো দ্যাট আপনাকে দেখা যাচ্ছে যে এখানে অফকোর্স একজন ডেটা সায়েন্টিস্ট বা একজন ডেটা ইঞ্জিনিয়ার এদের সাথেও কোলাবোরেশন করা লাগবে। ওকে, তারপর আপনি যখন এক্সপেরিমেন্ট ট্র্যাকিং করতে যাবেন, এই জায়গাটাতে আপনার এমএল ফ্লো লাগবে, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড বায়াস মানে অ্যানালাইসিস করতে হবে। ওকে, তারপর হইতেছে ধরেন ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশনের মধ্যে ধরেন অ্যাপাচি এয়ারফ্লো নলেজ লাগতে পারে। কন্টেনারাইজেশন অ্যান্ড অর্কেস্ট্রেশনের যদি আমি কথা বলি, তাহলে এখানে আপনার ডকার, কুবারনেট, হ্যাঁ এই নলেজগুলো লাগবে আপনার। ওকে, তারপর মডেল সার্ভিং তো আছেই, যেমন ফাস্ট এপিআই আছে, রেস্ট এপিআই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমএল অপস ইঞ্জিনিয়ারদের জন্য। এটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য ইম্পর্টেন্ট, বাট এমএল অপস ইঞ্জিনিয়ারের জন্যও ইম্পর্টেন্ট। তারপরে ধরেন মনিটরিং অ্যান্ড লগিংয়ের জন্য লাগতে পারে গ্রাফানা আসলে অনেক পপুলার, অ্যান্ড অফকোর্স ক্লাউড তো লাগবেই। ফর এক্সাম্পল AWS বলেন, GCP বা অ্যাজিউর, মানে যেখানেই আপনি রাখেন না কেন ক্লাউড অ্যান্ড ইনফ্রা তো লাগবেই। ওকে, পাশাপাশি এক এক কোম্পানি এক এক ধরনের ক্লাউড মনিটরিং টুল ইউজ করে, সেটা আসলে কোম্পানির ইন্টারনাল বিষয়। বাট আপনার যদি প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স থাকে, অফকোর্স দ্যাটস ভেরি গুড। বাট যদি না থাকে, এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, বা অ্যাটলিস্ট আপনি যদি একটা ইন্টারভিউ খুব ভালোভাবে ফেস করতে পারেন, কথা বলতে পারেন, সেই ধরনের নলেজ আপনাকে গেইন করতে হবে। তো এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যে ডিফারেন্ট জবের কথা বললাম বা তাদের রেসপন্সিবিলিটিগুলো বললাম, আপনি কীভাবে শিখবেন? এর জন্য তো একটা প্রপার রোডম্যাপ থাকা দরকার, তাই না? ইয়াস, এর জন্য প্রপার একটা রোডম্যাপ আছে, আমি নিজেই তৈরি করছি, এবং সেখানে আমি কিছু ফ্রি রিসোর্স রাখছি, এবং অফকোর্স সেখানে পেইড রিসোর্সও আছে। মানে যার যেটা ভালো লাগে তারা সেভাবে আপনারা শিখতে পারেন। ওকে, এবং নট অনলি দ্যাট, সেই টপিক দেখে যদি আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করেন, তবুও আপনি কিন্তু শিখতে পারবেন, সেটা কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, তো সেই রিসোর্সটা আমি দেখাই দিচ্ছি আপনাকে। দেখেন, এটা হচ্ছে সেই রিসোর্স। এই জায়গাটাতে দেখেন আপনি প্রত্যেকটা জব রিলেভেন্ট আপনি এখানে ইনফরমেশন পাবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে এআই ইঞ্জিনিয়ারে ক্লিক করি, আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে যে এক্স্যাক্টলি এআই ইঞ্জিনিয়ারের কী ধরনের কাজ করতে হয়। ওকে, এখানে মাঝে মাঝে কিছু ভিডিও লিঙ্ক পাবেন। দেখেন, হয়তো এই ভিডিওটা সরাসরি এআই ইঞ্জিনিয়ারের
মানে জব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলা হয় নাই, বাট আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা আসলে আপনার এআই ইঞ্জিনিয়ারিং যে জব ফিল্ডটা, সেই জব ফিল্ডটা বুঝতে আপনাকে সাহায্য করবে। ওকে, সো আমি যে রিসোর্সগুলো দিয়ে দিই, সেই প্রত্যেকটা রিসোর্স আপনারা চাবেন যদি সময় পান আপনি দেখার জন্য। ওকে, এতে করে আপনাদের নলেজ বাড়বে। শুধুমাত্র মানে এখানে বিষয়টা এরকম না যে আপনি যে ফিল্ড নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন শুধুমাত্র ওই ফিল্ড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। আপনি যদি আরও অন্যান্য ফিল্ড সম্পর্কে আইডিয়া রাখেন, এতে করে আপনার ফিল্ড ডিসাইড করতেও আপনার সুবিধা হবে। ওকে, অ্যান্ড আপনি ফিউচারে আসলে আরও বেটার কোনো ফিল্ডে যাওয়া যায় কি না, বেটার কোনো জব অপরচুনিটি বা প্রমোশন পাওয়া যায় কি না, এগুলো আপনি চিন্তা করবেন। বাট আপনি যদি না জানেন যে কী হচ্ছে দুনিয়াতে আর কী কী ফিল্ড আছে, তাহলে তো আপনি বুঝবেন না। সো দ্যাট সব ফিল্ড সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবেন। সো দেখেন প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেখেন আপনি লাইন বাই লাইন পাবেন। সো প্রথমে স্টেপ 1, স্টেপ 2 এভাবে দেওয়া আছে। এখন আমি যে টপিকগুলো লিখছি, এখন পাইথন লাগবে। সো দ্যাট পাইথনের কী কী শিখতে হবে, এগুলো আপনি যদি ফর এক্সাম্পল কোনো চ্যাটজিপিটিকেও জিজ্ঞাসা করেন যে পাইথনের কোন কোন টপিকগুলো লাগবে, আপনি দেখতে পারবেন। বা আপনি যদি পাইথনের একটা ইউটিউবে গিয়ে র্যান্ডম একটা কমপ্লিট প্লেলিস্ট ফলো করেন তাহলেও হবে। মানে আপনার মোট কথা পাইথন শিখতে হবে। সো আমি এখানে কিছু রিসোর্স দিয়ে দিছি, এর মধ্যে যে খুঁজলে আপনি পেয়ে যাবেন। ওকে, তারপর ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এর যে রিসোর্সগুলো আছে এগুলো সব ফ্রি রিসোর্স, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওকে, তারপর ডিপ লার্নিং কী কী শিখতে হবে, এনএলপিতে কী কী শিখতে হবে, কম্পিউটার ভিশনে কী কী শিখা লাগবে। ওকে, তারপর জেনারেটিভ এআই, এই রিলেভেন্ট কী কী শিখা লাগবে। তারপর অফকোর্স এখানে রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের কনসেপ্টটাও লাগবে। তো এই নলেজগুলো আপনার এজেন্টিক এআইএ মানে লাগবে। ওকে, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর গিট হাব লাগবে, MLOps-এর যে কনসেপ্টগুলো আমি বললাম সেই কনসেপ্টগুলো লাগবে, SQL লাগবে। ঠিক আছে, তারপর কিছু প্রজেক্ট আইডিয়াও এখানে দেওয়া আছে। এটা শুধুমাত্র এআই ইঞ্জিনিয়ার না, আপনি আদার্স যদি জব ফিল্ডগুলো যান, ফর এক্সাম্পল ডেটা সায়েন্টিস্ট যান, আপনি এখানেও দেখতে পারবেন যে ডেটা সায়েন্টিস্টের যে ধরনের জব রোল তার উপর বেচ করে এগুলো তৈরি করা হয়েছে। ওকে, সো আমার মনে হয় যে আপনি যদি যে কোনো একটা জব রোডম্যাপ ফলো করেন তাহলে আপনার শেখাটা সুন্দর হবে এবং স্মুথলি আপনি খুব কম সময়ে অনেক মানে ভালোভাবে শিখতে পারবেন। ওকে, তো নতুন বছরে আপনার শেখাটা সুন্দর হোক, অপটিমাইজ হোক, এই কামনা করেই। এবং আপনি যদি মনে করেন যে এটা একটা ভালো গাইডলাইন, তাহলে আপনি এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। এবং ভিডিও থেকে রিয়েলি যদি আপনি কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে সেটা জানাইতে পারেন। বা আপনি যদি স্পেসিফিকলি আরও অন্য কোনো টপিক নিয়ে মানে ভিডিও দেখতে চান, সেটাও আপনি আমাকে জানাইতে পারেন। তাহলে আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও তৈরি করার জন্য। ওকে, তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।